গুড ইভিনিং। আমি রূপা মণ্ডল, রূপাশ্রী চ্যানেল থেকে বলছি। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবলি মুখার্জি অসুস্থ, বাবলি মুখার্জিকে এখন আপনারা ডিস্টার্ব করবেন না। কেন বলেছিলাম? বাবলি মুখার্জি এমনি জ্বর জ্বালা হয়নি, কিন্তু উনি মেন্টালি অসুস্থ। ওনার মেন্টাল কিছু প্রবলেম হয়েছে, যেহেতু ওনার দোকানঘর বন্ধ হয়ে গেছে, অনেক টাকা লোকসানের মধ্যে দিয়েও এখন যাচ্ছে। কাজ বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে, এত এত টাকা লোকের আত্মসাৎ করতো সেটা বন্ধ হয়ে গেছে। মাসে 40-50 হাজার টাকা যেটা ও বকবকানি শোনার জন্য রোজগার করতো সেটাও বন্ধ হয়ে গেছে। সেই জন্য মানুষ মেন্টালি অসুস্থ হয়ে গেছে। সে আমার হলে আমিও হয়ে যেতাম মেন্টাল অসুস্থ, আপনাদের হলে আপনারা হয়ে যাবেন। যদি আপনাদের মাস গেলে 40-50 হাজার টাকা যদি বকবকানি শুনে শুনে বাড়িতে ওই একটা দোকান ঘর নিয়ে যদি বকর বকর শুনে যদি 40-50 হাজার টাকা রোজগার হতো, হ্যাঁ, আর তারপরে এই বাইরে কাজকর্মতে সেগুলো তো আলাদা ছেড়েই দিন, সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যেত তাহলে মেন্টাল প্রবলেম যে কোনো মানুষ হয়ে যেতে পারতো। তো সেটাই ও হয়ে গেছে। এখন ওর রেস্টের দরকার আছে, ওর এখন ঘুমের দরকার আছে, আর ওর কাউন্সিলিংয়ের দরকার আছে। তো সেই জন্য বললাম যে আপনারা দয়া করে ওকে ডিস্টার্ব করবেন না। ওকে বছরখানিক এখন একটু রেস্ট করতে দিন, ওকে একটু ঘুমাতে দিন, ওকে একটু মেন্টালি সুস্থ হতে দিন, তারপরে ও আবার কাজে ফিরবে সুস্থ হয়ে। সেইটার জন্যই আমি বলেছিলাম যে বাবলি মুখার্জি এখন মেন্টালি অসুস্থ, আপনারা ডিস্টার্ব করবেন না। তো যেটা বলার জন্য আজকে এলাম, তো ওই হাবলির দোকানে যে কোনো ভিকটিম যেত নিজের অভিযোগ নিয়ে, 2 ঘন্টা ধরে হাবলিকে সমস্ত কথা খুলে মানে প্রথম থেকে লাস্ট অবধি ভিকটিমরা বলতো যে ম্যাডাম আমার এইটা হয়েছে, ওটা হয়েছে, এই করেছে, ওই করেছে, আমার স্বামী এই করেছে, আমার শ্বশুরবাড়ি থেকে ওই করেছে, শ্বশুর এই করেছে, শাশুড়ি এই করেছে, হ্যানা ত্যানা আগরুম বাগরুম জাগরুম, মানে যা একটা সংসারের মধ্যে ঘটে সবটাই কিন্তু তারা সময় নিয়ে বাবলি মুখার্জির কাছে, যেহেতু 500 টাকা ফি দিত, 300 টাকা রেজিস্ট্রেশন চার্জ দিত, গিয়ে এই কথাটা ওনারা সমস্ত কিছু না লুকিয়ে ওনারা বলতেন, আর হাবলি সেটা মন দিয়ে শুনতেন। তারপরে হাবলি অন ক্যামেরায় শুনছে, অন লাইফে শুনছে, তারপরে কিছু দরকার পড়লে অফ ক্যামেরায় বাবলি শুনছে। শোনার পরে তখন কি তার মনে হচ্ছে না যে আমার ভিকটিম মিথ্যা কথা বলছে, আমার ভিকটিম দোষারোপ, আমার ভিকটিমের এই কাজটা নিলে আমি বদনাম হব, আমার মান সম্মান যাবে, এই কাজটা কোনো মতেই আমি সাকসেস হতে পারবো না? সেটা কি হাবলি তখন বুঝতে পারছে না? ও তখন করকরিয়া 500 টাকা নোট 50,000 টাকার গল্পটা চলে আসছে, 65,000 টাকার গল্প চলে আসছে, 1 লক্ষ টাকার গল্প চলে আসছে। সেই জন্যে ভিকটিমের মানে দোষটাকে দোষ ও দেখতে পাচ্ছে না। হ্যাঁ, কোনো রকম যে কাজটা যে ও সাকসেস করতে পারবে না সেটাও ও দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। খালি তো ওর চোখের সামনে টাকা 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 টাকাটাই ভাসছে ওর চোখের সামনে। হ্যাঁ, তখনই যদি ভিকটিমকে বলে দেয় যে তোমার 1001টা প্রবলেম আছে, তুমি এইগুলো মিথ্যে কথা বলছো, এই প্রবলেমে আমি তোমার কাজটা যদি নিই, এই যে তুমি কাগজগুলো দেখাচ্ছ, এই যে তুমি বলছো, এই কাজটা যদি আমি নিই তাহলে কাজটা আমি কোনো রকমই সাকসেস হতে পারবো না। তাতে কি হবে? তুমিও ন্যায় পাবে না, আমার একটা বদনাম হবে। তার থেকে তুমি কোর্টের দ্বারস্থ হও, কি পুলিশ প্রশাসনের কাছে তুমি যাও। তো এইটা না বলে সে কাজটা নিচ্ছে, টাকার লোভে সে কাজটা নিচ্ছে। নেওয়ার পরে সে অন ক্যামেরায় শুনছে, অফ ক্যামেরা শুনছে, লাইভ করে সারা দুনিয়ার লোককে শোনাচ্ছে, প্লাস নিজে ঘাড় নেড়ে নেড়ে মাথা নেড়ে নেড়ে শুনছে। শুনে গিয়ে তারপরে সে স্পটে গিয়ে কি করে ভিকটিমকে দোষারোপ করে দিচ্ছে, সেখানে ভিকটিমকে কি করে সেখানে বলছে যে তুমি এখানে মানে অন্যায়, তোমার এখানে দোষ, আর অপোজিট পার্টিকে কিভাবে বলে দিচ্ছে যে তুমি নির্দোষ। সে তো অফিসে সব শুনে এসছে, তখন তো তার বোঝা উচিত ছিল না যে আমি যেই ভিকটিমের কাজ নিচ্ছি, হ্যাঁ, সেই ভিকটিম নিজেই দোষারত। অতএব এর কাজটা নিলে আমি নিজেও প্রবলেমের মধ্যে পড়বো, আমারও নিশ্চয়ই মান সম্মান যাবে। আমি 12 বছর কাজ করেছি, হ্যাঁ, আমার কাজেরও একটা গুডউইল খারাপ হবে, তার থেকে এর কাজটা আমার নেওয়া উচিত না। সেটা ও দেখছে না, ও পয়সা লোভে কাজটা নিয়ে নিচ্ছে। তারপরে হলো না হলো সেখানে ভিকটিমকে দোষারোপ করে অন্য অপোজিট পার্টিকে সেখানে মানে তার
কোনো তার সম্বন্ধে কিছু না করে স্টেপ না নিয়ে সে সেখান থেকে শ্বশুর শ্বশুর করে চলে এসে ব্যাস তার কাজ শেষ হয়ে গেল। কোনো ও 12 বছরের কাজে যখন এবার ভিকটিম, আমি তো আবার ভুলেই যাই আর্ধেক, যখন ভিকটিম ওর অফিসে যখন যাচ্ছে যে ম্যাডাম আমি আপনাকে সব কথা বলেছিলাম, আপনি সব শুনে গেছিলেন, তাহলে তখনই বলতে পারতেন যে আমি আমার দোষ, আমার কাজটা হবে না কি কিছু, এতগুলো টাকা আপনি নিলেন কি করলেন, সে টাকাটা তাহলে আপনি কিছু ফিরিয়ে দিন। তখনই তাকে ওই আমচে চামচে চামচে হাতা দ্বারা তাকে ফোন করে ধমকাবে, তার ওই দোকান ঘরের মধ্যে যারা যারা থাকবে তাদেরকে ফোন করে ধমকাবে, সে হাবলি নিজেও সে বড় বড় তাকে চোখ রাঙাবে, তাকে বলবে তাকে বলবে আমি চিনি না, তুমি আমার অফিসে এসে তুমি আমার দোকানে এসেছো কেন, তোমাকে কি আমি ডাকতে গেছি নাকি, তুমি কেন এসেছো, কেন আমাকে টাকা দিচ্ছ, কেন আমার কাছে আসছো। আরে তুই তো অ্যাড দিচ্ছিস, অ্যাড দিয়ে তো ডাকছিস, তুই তো ফোন নাম্বার দিচ্ছিস, দিয়ে ডাকছিস, তুই তো কার্ড দিচ্ছিস, লোককে কার্ড বিলাচ্ছিস, দিয়ে ডাকছিস আমি নতুন বাস স্ট্যান্ডে করিমপুরে আমি দোকান ঘর খুলে বসে আছি, আমার কাছে এসো, সমস্যার সমাধান আমি করে দেবো, সব সমস্যার সমাধান আমি করে দেবো। আবার বলছিস তুই লোককে যে আমি রাখছি নাকি, আমার কাছে আসছো নাকি, এ করছো নাকি ও করছো, তাহলে লোককে দোষারোপ করছিস কেন? তুই অ্যাড দিচ্ছিস, সেই অ্যাড দেখে লোক যাচ্ছে, তারপরে লোকের তুই সমস্ত ঘটনা শুনছিস, হ্যাঁ তার লাইফ কাহিনি শুনছিস, শুনে বলছিস সমস্যার সমাধান করে দেবো, আমার এই টাকা লাগবে। লোক ধার দেনা করে জিনিস বন্ধক রেখে, জমি জায়গা বন্ধক রেখে, গরিব মানুষরা তারা কিভাবে পয়সা নিয়ে এসে তোর কাছে যাচ্ছে যাতে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, তুই গিয়ে করে দিবি। তারপরে তখন যাকে গিয়ে সেখানে গিয়ে যখন স্পটে তাকেই দোষারোপ করে দিচ্ছিস, তারই যখন মান সম্মান নিয়ে তুই খেলা করছিস, অপোজিট পার্টিকে যখন সেখানে বড় করে দিচ্ছিস, হ্যাঁ সেখানে দেখছিস তাদের দিকে লোকজন বেশি, তা মার খাওয়ার ভয়ে তাদের হয়ে যখন কথা বলছিস, তখন সে ভিকটিম বুঝে যাচ্ছে তোকে যে তোকে কেন ডেকেছে, সে পয়সা খরচা করে। এবার তখন সেই ভিকটিম যখন তোর দোকান ঘরে যখন আসছে, তখন তুই তাকে ভয় দেখাচ্ছিস, তুই তাকে চোখ রাঙাচ্ছিস, তাকে বলছিস চিনিস না, তুমি কেন এসেছিলে, কেন টাকা দিয়েছিলে, হ্যাঁ তোমরা কেন আসো, কেন টাকা দাও, পুলিশের কাছে যেতে পারো না, কোর্টের কাছে যেতে পারো না। আরে তাদের ঘরদোর তাদের পরিস্থিতিও দেখেই তো তুই তাদের কাজটা নিচ্ছিস, যে তুই যদি কাজটা না করতে পারিস তাহলে তোর সম্বন্ধে তোর এগেনস্টে ওরা স্টেপ নিতে পারবে না, তোর এগেনস্টে ওরা কিছু করতে পারবে না, তোর এগেনস্টে কিছু বলতে পারবে না, পুলিশ প্রশাসনের কাছে যেতে পারবে না, কোর্টে কেস লড়তে পারবে না। সেই সুযোগটা তুই ক্যাচ করছিস, সেই সুযোগটা নিচ্ছিস, নিয়ে সে তাদের কাজটা নিচ্ছিস, তাদের মুখের উপর না করছিস না। তাহলে তুই এগুলো করছিস কেন? যেই কাজটা তোর দিয়ে হবে সেই কাজটা নেই, যে কাজটা তোর দিয়ে হবে না সেই কাজটা মুখের উপরে বলে দেয় যে এই কাজটা আমি করতে পারবো না ভাই। আমার 12 বছরের অভিজ্ঞতা, আমি 12 বছরের আমার খাটনি, আমি তিল করে বড় হয়েছি, আমি এই জায়গায় এসেছি, আমি কি তোমার এই কাজটার জন্য কি আমি সেই জায়গাটা কি খারাপ করব, আমার ছবিটা খারাপ করব, আমার মান সম্মানটা কি নষ্ট করব, আমার উপরে 10টা লোকে আঙুল তুলে কথা বলবে, সেই জায়গাটাকে আমি নিয়ে আসবো? তাহলে এই কথাটা তুই বলতে পারছিস না, তুই তো সব জেনেই যাচ্ছিস তার কাছে, তুই তো না জেনে কিছু যাচ্ছিস না। তুই তো স্পটে গিয়েও তো বলিস যে আমি অনেক সময় দিয়েছি, আপনাদের কথা শুনেছি, আপনাদেরকে সময় দিয়েছি, এ দিয়েছি ও দিয়েছি, হ্যাঁ আর আপনাদেরকে সময় দেবো না। তো তুই যখন সব জেনে যাচ্ছিস, সব শুনে যাচ্ছিস, তারপরে সেখানে সেই জায়গাটা গিয়ে সেখানে কি করে হেরে যাচ্ছিস, সে ভিকটিমকে কি করে দোষারোপ তুই করছিস? এটাই তো লোক জানতে চাইছে, এটাই তো জানতে চাইছে যে মঞ্জুর বিষয়টাই এখন নিয়ে তুই গেলি। মঞ্জু যখন তোকে বলেছিল ম্যাডাম আমার কোর্ট থেকে খালি একটা প্রমাণ চাইছে যে আমার স্বামী ওকে বিয়ে করেছে না বিয়ে করেনি, তুই তো তাকে বলে দিতে পারতিস যে ঠিক আছে দেখো মঞ্জু, সে যদি এখন বলে যে আমি কাজের লোক রেখেছি, আমি বিয়ে করিনি, তা আমি কী করে প্রমাণ করাবো, তোমার কাজটা আমি নিতে পারছি না, তোমার কাজটা আমি নিতে পারবো না, এই কাজটা হবে না। এইভাবে কেউ কাউকে প্রমাণ করতে পারে না, যদি লিগাল যদি কেউ বিয়ে করে রেজিস্ট্রি সার্টিফিকেট না থাকে তাহলে এইভাবে কিন্তু প্রমাণ করা যায় না। একটা মানুষ যদি, একটা ছেলে যদি তাকে অবৈধ সম্পর্ক করে তার সঙ্গে তাকে বাড়িতে তুলে নিয়ে এসে যদি থাকে, তারপরে যদি কেউ লিগাল স্টেপ নিতে যদি আসে, পুলিশ প্রশাসন আসে, সে তো সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যাবে সেই ছেলেটা, যে আমি তো বিয়ে করিনি, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার বাড়িতে সবসময় 24 ঘন্টার একটা কাজের লোক রেখেছি, এটা বলে সে খালাস পেয়ে যাবে। তো মঞ্জু যখন তোর কাছে গেছিলো তখন মঞ্জুকেও বলতে পারতিস যে মঞ্জু এই কাজটা আমার করা সম্ভব নয়, আমি ওখানে যাব, তুমি যে বলছো যে একটা এভিডেন্সের জন্য আমি কী এভিডেন্স সময় তুলে ধরবো, কী দেবো তোমার এভিডেন্স তোমাকে তুলে? তোমার স্বামী যদি বলে সেই মেয়েটাকে আমি বিয়ে করি না, মেয়েটা আমার কাজের লোক, আমার মা বাবাকে দেখাশোনা করে, 24 ঘন্টার জন্য কাজ করছে, আমাদেরকে দেখাশোনা করে, তাহলে তার 25,000 টাকাটা তুই নিয়ে নিলি। গরিব মানুষ, সে লোকের বাড়িতে বাসন মাজে, সে ঘর মোছে, পরিচালিকার কাজ করে, হ্যাঁ তার 25,000 টাকা নিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে তাকে দোষারোপ করলি। তার হাজব্যান্ডের পক্ষে 200 জন মুসলমান লোক, যেহেতু ওদের পাড়া ওটা,
ওদের পুকুরে 200 মুসলমান জল ইউজ করে, কাপড় কাচে, স্নান করে, তো তাদের হয়েই বলবে, তো তাদের হয়ে তারা সবাই দাঁড়িয়ে গেছে মুসলমান না, এ আর এর মা একা। তখন একে দোষারোপটা তুই করে দিলি, করে এর মোবাইল ধরে টানাটানি করছিস, একে বলছিস তোমার অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। আরে একটা কাজের জায়গায় গেলে 5টা বেটা ছেলের সঙ্গে তো একটা মহিলার বন্ধুত্ব হবেই। 5টা মহিলা, যেখানে 5টা মহিলা, 5টা ভদ্রমহিলা, 5টা ভদ্রলোক যেখানে কাজ করে, সেখানে বন্ধুত্ব হতেই পারে। তার মানে তার কেউ কারোর সঙ্গে যদি খুব বেস্ট ফ্রেন্ড হয়, কেউ কারোর সঙ্গে যদি কথা বলে, কেউ কারোর যদি কেয়ার করে, তার মানে তাদের মধ্যে অ্যাফেয়ার শুরু হয়ে গেছে। এটা কি কোনো কথা হলো? এটা তো হামেশা সব জায়গায় হচ্ছে। মেয়েরা কল সেন্টারে কাজ করছে, মেয়েরা বিপ্রতে কাজ করছে, মেয়েরা সমস্ত জায়গায় কাজ করছে। এখন ছেলেদের সঙ্গে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, অফিস করছে, সার্ভিস করছে, সেখানে গিয়ে বন্ধুত্ব হচ্ছে, এক প্লেটে খাওয়া দাওয়া হচ্ছে, এক কোল্ড ড্রিঙ্কসের মধ্যে 2টো পাইপ দিয়ে খাচ্ছে, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে তারা। ছুটি ছাটার দিন তারা মুভি দেখছে, সময় কাটাচ্ছে, ফোনে কথা বলছে। তার মানে কি তারা কি অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো বন্ধুত্বের মধ্যে হতেই পারে। সেই মহিলা, সে মঞ্জু সেখানে কাজ করতে গেছে, সেখানে আরও 5টা ছেলে আছে, সেখানে আরও 5টা মেয়ে আছে, এবার তার সঙ্গে কারোর ভালো বন্ধুত্ব হতেই পারে, তার সঙ্গে কারোর ভালো রিলেশন হতেই পারে। তার মানে কি সে অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছে? তার মোবাইল নিয়ে টানাটানি, সবারই মোবাইল যে তুই টানাটানি করছিস নিয়ে, সবারই যে হোয়াটসঅ্যাপ চেক করছিস, কার ফোনে কী মেসেজ আছে দেখছিস, কে কাকে কোন SMS করছে, কে কাকে হোয়াটসঅ্যাপে কী পাঠাচ্ছে সেগুলো দেখছিস, সেগুলো জানিস আইনত অপরাধ। সেগুলো চেক করা যায় না কারোর মোবাইল, কেউ হাতে নিয়ে চেক করতে পারে না, তার হোয়াটসঅ্যাপ চেক করতে পারে না। এটা তো আইনত অপরাধ। তুই তো আইন সম্বন্ধে নাকি তুই অনেক কিছু জানিস, তো তুই এই ভুলগুলো কেন করিস? কিসের জন্য এই ভুলগুলো করিস? তুই আইন সম্বন্ধে এত কিছু যখন জানিস, তুই নাকি ল নিয়ে পড়াশোনা করেছিস 3 বছর, তুই নাকি ডক্টরেট বাবলি মুখার্জি, হ্যাঁ, কিসের ডক্টর কি জানি বাবা। এই তো কিছুদিন আগে বলছিল আমার গায়ে, একজন তোকে ফোন করে বলছিল আমার গায়ে ব্যথা হয়েছে, কি আমার হয়েছে, আমি ওষুধ চাই। তো তুই যে কিসের ডাক্তার ভগবান জানে তুই কিসের ডাক্তার। তো তুই নাকি এত অ্যাওয়ার্ড পেয়েছিস, তো তোর এইগুলো তুই জানিস না? তুই আইন সম্বন্ধে তো অনেক কিছু জানিস, তো এইগুলো জানিস না যেগুলো লিগালি অপরাধ? যে কারোর মোবাইল কেউ চেক করতে পারে না, কারোর মোবাইল কেউ হোয়াটসঅ্যাপ দেখতে পারে না, কারোর মোবাইলে অনেক কিছু, মোবাইলে প্রাইভেসি থাকে মানুষের। তো তুই কী করে তার মোবাইলগুলো চেক করছিস, করে তাকে উল্টে দোষারোপ করছিস, তাকে উল্টে ফাঁসিয়ে দিচ্ছিস লোকজনের সামনে। তোর নাকি ক্যামেরা বন্ধ হয় না, তাহলে মাঝে মাঝে তোর ক্যামেরা কেন বন্ধ হয়ে যায়? যে কাজটা তুই পারিস না, যখন তুই ভিকটিমকে গিয়ে বোঝাস যে এই টাকাটা নিয়ে ডিভোর্স দিয়ে দাও, এই কাজটা এই হবে না ওই হবে না, সে আমার বেলাও তোর ক্যামেরা অফ হয়ে গেছিলো, নেটওয়ার্ক কাজ করছিল না। তোর মঞ্জুর বেলাও তুই যখন বলছিলি মুছে মেয়েটা 3 লক্ষ টাকা রায় হয়েছে খোরপোশের মামলাতে 8 বছরের কেসে, তাকে বলছিস 1,20,000 টাকা দিয়ে তুমি ডিভোর্স পেপারে সাইন করে দাও, নাহলে তুমিও মার খাবে আমিও মার খাবো। এই তুই কি সমাজসেবিকা করিস? এটা কি তোর সমাজসেবিকা হলো কোনো কাজ? হ্যাঁ, এত ভয় নিয়ে সমাজসেবিকার কাজ করা যায় না। সমাজসেবিকার কাজ করতে গেলে বুকে দম থাকা দরকার, সৎসাহস নিয়ে কাজ করতে হয়, সততার সঙ্গে লড়বি, সৎসাহস নিয়ে কাজ করবি। বাঘ এসে গেলে বাঘকেও ভয় পাবি না। আরে 100 জন একদিকে দাঁড়িয়ে থাকবে, তুই একদিকে দাঁড়িয়ে থাকবি, কিসের ভয়? তুই সততার সঙ্গে তো লড়ছিস। যখন মানুষ অসতের সঙ্গে যখন অসতের সঙ্গে যে অসততা নিয়ে যখন মানুষ লড়াই করে, তার মধ্যে যখন কোনো সত্য থাকে না, তখনই মানুষ ভয় পায়। বুঝলি? তুই নাকি ডক্টরেট নাকি অ্যাওয়ার্ড পেয়েছিস। আমার এখান থেকে কতগুলো পেশেন্ট তোর কাছে পাঠাবো, তোর কোথায় খুজলি, কোথায় কার খুজলি হয়েছে, দাঁত খাজ খুজলি হয়েছে, একটু কি দেখে দিবি তো, যে কি ওষুধ লাগালে কি ভালো হবে তার খুজলিগুলো। দাঁত হয়েছে, খুজলি হয়েছে, কোথায় চুলকানি হয়েছে, এক্সিমা হয়েছে, এগুলো দেখে দিবি তো। কি ওষুধ লাগালে, কি খেলে, কি বিটেক্স লাগালে, কি লাগালে তার ভালো হবে, এগুলো দেখে দিবি। ডক্টরেট তুই বাবলি মুখার্জি? হ্যাঁ, কদিন আগে বলছিস আমি তো এসেছি বাগুইহাটিতে কাজে। ওই তো দেখলাম তোর বাগুইহাটি কোন জায়গায় কাজে গেছিস, নাপিতের আয়না চিরুনি ঝুলছে প্রেকের মধ্যে, আর প্রেকের মধ্যে দেখছি তোমার বাজারে ব্যাগ টাঙানো, ঘরের মধ্যে একটা চৈকি পাতা আছে, একটা দড়ি টাঙানো, দড়ির মধ্যে জামা কাপড় মেলা। সেরকমই লোকে তোকে ডেকেছে বিচার করার জন্যে, তোর কাছে গেছে, দ্বারস্থ হয়েছে, অভিযোগ জানিয়েছে যে আমার সমস্যার সমাধান করে দাও। কোনো হাইফাই দেখা না, হাইফাই যেগুলো আমরা দেখতে চাই, হাইফাই অ্যারিস্টোক্রেট ফ্যামিলিতে কি কোনো মীমাংসা কর। ওরা না তোকে ধোপেও টিকতে দেবে না, বুঝলি?
তোকে ধোপেও টিকতে দেবে না। এইভাবে এভাবে না, চল চল, হাট হাট ছাপড়ি, চল ছাপড়ি গাওয়ার। তাহলে বলে না তোকে ভাগিয়ে দেবে কৃষ্ণনগরে, তোকে না উল্টো রাস্তায় তোকে ভাগিয়ে দেবে, বুঝতে পারলি? এই তো সমাজসেবিকার কাজ। মুন্নি তুই না খুব এই যে দুটো রাক্ষসের মতন দাঁত, মুখটা তো একবারে একবারে সে মানে এ কী বলে তোমার এর মতন ফুলে গেছে, কি যেরকম চেহারা সেরকম তোর মুখটা তো তোর হয়ে গেছে একবারে সে ভাতের মানে তিজেল হাঁড়ির এর মতন, তার মধ্যে আবার হাসছিস, খুব গান করছিস না, গান তোর বেরোবে, দাঁড়া। একটা তোদের লজ্জা লাগে না যে বাবলি মুখার্জির অপমান মানে তো তোদের অপমান, বাবলি মুখার্জির নাম মানে তো তোদের নাম, বাবলি মুখার্জির নামে যদি কেউ সুক্ষেপ করে তাহলে তো তোদের সুক্ষেপ, বাবলি মুখার্জিকে যদি কেউ অপমান করছে তার মানে তো তোদের অপমান। সেখানে তোরা দাঁত কেলিয়ে হাসছিস কীভাবে? দাঁতটা তোরা কেলাচ্ছিস কীভাবে? দাঁত কেলাতে তোদের লজ্জা লাগছে না? তোরা কি একবারে ভীষণ মহান কাজ করে এসছিস নাকি? লোককে চিটিংবাজি 12 বছর ধরে চিটিংবাজি ফ্রটিং করে লোকের টাকা আত্মসাৎ করে, হ্যাঁ, গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছিস, লং ড্রাইভ, যেখানেই রাত সেখানেই কাজ, মাল খাচ্ছিস, মদ খাচ্ছিস, হ্যাঁ, রেস্টুরেন্টে কফি খাচ্ছিস, চা খাচ্ছিস, হ্যাঁ, আর এই তারই সুক্ষেত গাইছিস, নৌকার মধ্যে ঘুরছিস কি না 420 পয়সা। বাবলি মুখার্জি হাবলিকে বল না, খাটনির পয়সা দিয়ে এগুলো করাতে বল না বাবলিকে, বল। আমার 2 লক্ষ টাকা যখন আত্মসাৎ করেছিলি তারপরে তো তোদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেল দীঘা সুইমিং পুলে চান করাতে। 2 লক্ষ টাকা হারামের পেয়ে গেছিলো রূপা মণ্ডলের, সেই জন্য সুইমিং পুলে চান করাবার জন্য নিয়ে চলে গেছিলো তোদেরকে। এরকম হারামের টাকা পেলে ওরকম হারামি খরচা করতে খুবই ভালো লাগে। কষ্টের টাকা যাদের থাকবে না তারা ওইভাবে মানে লোটাবে না, পয়সা ওড়াবে না, তারা ভাবনা চিন্তা করে খরচা করবে, বুঝতে পারলি? খুব হাসছিস। মানে তোর বাবলির জয় মানে তোদের জয়, ওর 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 মুখে জুতো মানে তোদের মুখেও জুতো, ওর মুখে ঝাঁটা মানে তোদের মুখেও ঝাঁটা। তাহলে তোরা হাসছিস কীভাবে? লজ্জা করে না তোদের হাসতে? আবার ক্যামেরার সামনে এসে হাসছিস। আমরা হলে তো মুখও দেখাতাম না রে। আমরা যদি কারোর চিটিংবাজি করে আসতাম, কারোর ফ্রড করে আসতাম, কারোর টাকা লুটে নিয়ে আসতাম, হ্যাঁ, কাউকে যদি ব্ল্যাকমেলিং করে আসতাম, কেউ যদি বলতো ওই দেখো রূপা মণ্ডল যাচ্ছে, চিটিংবাজ রূপা মণ্ডল যাচ্ছে, হ্যাঁ, ওই যে আমাদের ব্ল্যাকমেলিং করেছে, আমাদের টাকা চিটিংবাজি করেছে, আমরা তাহলে আর ক্যামেরার সামনে এসে না এই মুখটা আর দেখাতাম না, মুখ লুকিয়ে চলতাম, বুঝতে পারলি? আর তোরা কিলো 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 মানে লীলজ্জ, তোরা যে কি দোকান কাটা, হ্যাঁ, মানে তোরা নিজেরাই জানিস না, সেই জন্য তোরা ক্যামেরার সামনে এসে হাসছিস। লজ্জাও করেন, একটু লজ্জা কর, একটু লজ্জা কর, একটু লজ্জা কর। আবার কথা বলিস তোরা। আমার হাজবেন্ড তোকে কবার ফোন করে? হাবলিকে তো বলছি কবার ফোন করে? আমার হাজবেন্ডকে তো 14 বার ফোন করছিলি, আমার সামনেই 14 বার ফোন করছিলি, তার মাথা খাচ্ছিলি, মাথা খাওয়ার জন্যে। কর, আমার হাজবেন্ডকে ফোন কর এবার। আর আমার হাজবেন্ডকে না আমি চিনি, আমার হাজবেন্ড না তোর মুখে মুদবেও না, পিচ্ছা পেলে না অন্য জায়গায় গিয়ে মুতে আসবে, কিন্তু তোর মুখে মুদবে না। তুই নিজেকে নিজে কী ভাবছিস? ওই বুট পালিশ করে, ওই ছলাকলা দেখিয়ে, হ্যাঁ, 12 বছর ধরে ওই রং ঢং দেখিয়ে, হিলিয়ে দুলিয়ে, মুখ নাচিয়ে, বুক নাচিয়ে, হ্যাঁ, ভুরু নাচিয়ে সবাইকে ঢলিয়ে কি জয় করে নিবি নাকি? যেটা করছিলি 12 বছর ধরে। আমাদের ওইসব করতে লাগে না, আমার পূর্ণিমাদির ওইসব করতে লাগে না। আমার পূর্ণিমাদি ন্যাচারাল বিউটি। আমার পূর্ণিমাদি জয় ভীম সংস্থার প্রেসিডেন্ট। পূর্ণিমাদি তার নিজস্ব লাইসেন্স আছে, হ্যাঁ, তার মনটাও যেরকম সুন্দর, তার নিজের ভেতরের সুন্দরটা মুখে ফুটে ওঠে, বুঝেছিস? সে ন্যাচারাল বিউটি আমার পূর্ণিমাদি। আরে তার ন্যাচারাল বিউটি, সে নিজে সুন্দর, তার সেই সৌন্দর্যটা মুখে ফুটে উঠছে, তার কাজ সুন্দর, তার সম্বন্ধে কোনো অভিযোগ নেই, তার সম্বন্ধে কোনো এফআইআর নেই, এর থেকে আর কি বড় আছে পাওয়ার? সেই 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 মানুষের সঙ্গে আমরা কাজ করছি, সেই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি, তো প্রাউড ফিল করি, নিজেকে নিজে প্রাউড ফিল করি যে এরকম সৎ মানুষের কাছে গিয়ে আমরা দাঁড়াচ্ছি আর দাঁড়াবো আগামীকালে।
এরকম কিছু প্রবলেমের মধ্যে যদি দিদি পড়ে, যখনই ডাকবে গিয়ে দিদির পাশে গিয়ে দাঁড়াবো। তোর মতন 420 লোকের সঙ্গে গিয়ে দাঁড়াবো? আবার বলেছিলি আমার সঙ্গে কাজ করবেন, আমার সঙ্গে কাজ করবেন। বাবা, তোর সঙ্গে কাজ করা মানে লোকের এই ফোনের মধ্যে যে কত লোক জুতো মারতো, আর কত লোক ঝাঁটা মারতো, আর কত লোক যে ওই জুতো ফাটা চটি, প্লাস্টিকের চটি গলায় মালা পরিয়ে দিত। বাবা, ভগবান যা করে মঙ্গলের জন্যে করে, যে তোর দলে যায়নি 420 চুরি। আমরা সবসময়, আমাদের টাকা পয়সার দরকার নেই, আমাদেরকে কিচ্ছু দিতে হবে না, আমরা সৎ লোকের পাশে দাঁড়াতে চাই। আমাদের তার জন্য 1 টাকাও পারিশ্রমিক দিতে হবে না আমাদেরকে। আমরা বলে দিয়েছি সব জায়গায়, দিদি তুমি কাজ করো, তুমি এগিয়ে চলো সততার সঙ্গে, আমরা তোমার পাশে আছি, কোনো পারিশ্রমিক আমাদের লাগবে না। আমরা নিজের গাড়ি ভাড়া করে আসবো, তোমার পাশে এসে দাঁড়াবো, নিজের পয়সা খরচা করে চা খাবো, নিজের পয়সা খরচা করে টিফিন খাবো, তোমার পাশে, তোমার কাজের সততা দেখে তোমার পাশে এসে দাঁড়াবো। তুমি সৎভাবে এগিয়ে চলো, কিন্তু কারোর সঙ্গে অসৎ তুমি করো না। দিদির 30 বছরের এক্সপিরিয়েন্স, দিদি 30 বছর ধরে কাজ করছে, তুই 12 বছর কাজ করছিস, দিদি 30 বছর কাজ করছে, তার মানে দিদির কত, তাহলে 30 বছরে, তাহলে দিদি যদি ফ্রড কাজ করতো, দিদি 30 বছরে তাহলে দিদি লাইসেন্স পেত, জয় ভীম সংস্থার প্রেসিডেন্ট হতো, তাহলে দিদি কবেই ঝাঁপে লাঠি পড়ে যেত, ঝাঁপ পড়ে যেত দিদির কাজে, যদি এতগুলো এফআইআর দিদি জমা পড়তো। আর এফআইআর জমা পড়লে দিদি নিজেই কাজ থেকে অবসর নিয়ে নিত, যে আমি কাজ করতে পারবো না বাবা, আমার দরকার নেই এইসব কাজের মধ্যে গিয়ে। তোর মতন নাকি যে টাকা দেখলে দিদির লাল পড়ে? পূর্ণিমাদিকে এরকম কাজ করে, যা পূর্ণিমাদির কাছে গিয়ে শেখ, তোর এখন অনেক কিছু শেখার আছে, যা দিদির কাছে গিয়ে শিখে আয়। ওই 70 জন মহিলা নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করেছিলি না, আতাল মাতালদের নিয়ে, কেউ ডাল ধরে ঝুলছে, কেউ পাঁচির ধরে ঝুলছে, কেউ গ্রিল ধরে ঝুলছে, এসব কি সুস্থ মানুষরা করে? এসব আতাল মাতাল যারা অসুস্থ তারাই এসবগুলো করে। আবার বড় বড় কথা বলিস, আবার দাঁত বার করে হাসিস, আবার গান গাইছিস, আবার ওই মুন্নিকে নিয়ে আবার ঢং মারাচ্ছিস, ঢং মারানি, হ্যাঁ নেকি? সবার বেলা মানে তোমার উকিলের বউর যা জন্যে যা আইন আছে, জজ সাহেবের বউর যা জন্যে আইন আছে, হ্যাঁ, যে এমএলএ এমপি আছে তাদের জন্য যা আইন আছে, হ্যাঁ, আমরা জনগণ আমাদের জন্য যা আইন আছে, হ্যাঁ, তাহলে সবার জন্যে তো আইন আছে, তোর জন্য কি আইনটা কি আলাদা হবে? তাহলে আইনকে হাতে তুলে নিয়ে কী করে কাজটা করছিস তুই? রমনামা ব্যবসাটা কীভাবে চালাচ্ছিস, কীভাবে 420টা করছিস? তুই জানিস না 420 করতে গেলে জেল কাটতে হয়, 420 করতে গেলে জেলের ভাত খেতে হয়, 420 করতে গেলে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যায়, 420 করতে গেলে দোকানঘর বন্ধ হয়ে যায়, 420 করতে গেলে দোকানে ঝাঁপ পড়ে যায়। সব জেনে শোনাও 420টা করতে তোর ইচ্ছা হয়? তুই তো এত কিছু জানিস তুই, যে সবার জন্যে প্রশাসন এক, যে 2 টাকার যে ভিক্ষে করছে তার জন্য যেরকম পুলিশ প্রশাসন জজ সাহেব যেরকম তার জন্য বিচার দেবে, যে ডেলি 2 কোটি টাকা রোজগার করছে তার জন্যও সেম বিচার, কারোর জন্যে আদালতে কোনো আলাদা বিচার হয় না। তো তোর জন্য কিসের আলাদা বিচার হবে? তুই তো নিজেই বলছিলি সেদিন যে উকিল যদি কোনো সমস্যা নিয়ে উকিলের বউ যদি যায়, তাহলে উকিলকে সাইড করে দিয়ে কি সে কি জজ সাহেবের সঙ্গে কথা বলে নেবে ডাইরেক্ট? জজ সাহেব কি করে দেবে, রায় দিয়ে দেবে উকিলের বউর কথা শুনে? নিশ্চয়ই দেবে না। তার জন্য সে কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ওখানে তার স্বামীর নামে অভিযোগ করতে হবে, কেস লড়তে হবে, আইনে দ্বারস্থ হতে হবে, আইনে দাঁড়া দিয়ে তাকে লড়তে হবে। তুই তো সবই জানিস, সব জেনেও এত নেকু সাজো কেন? নেকু ও নেকু, তুমি নাকি বলো, তুই নাকি বলিস তোর বয়স 12, এই তোর বয়স নাকি কত 25 বছর না 26 বছর? তোকে তো কোপাতে গেছিলো, তোকে তো কাটারি দিয়ে, ডাব কাটার কাটারি দিয়ে তোকে তো কোপাতে গেছিলো, তোর সঙ্গে তো বিয়ে করবে বলছিল, তাকে বলছিস পাগল? তো কই আমাদেরকে কোপাতে আসছে না তো কেউ, কোনো পাগল তো আমাদেরকে বলছে না বিয়ে করব, আমাকে তো বলছে না, আমাদেরকে তো বলছে না যে কোপাবো, তোকে তো ডাইরেক্ট কোপাতে গেছিলো। তুই তো তার পরের দিনকে হানা মেরেছিলি ওখানে, কে আছে দেখি। তোর মতো মহিলাকে না কিভাবে ঠান্ডা করতে হয় না, সে ডান্ডা আমাদের কাছে আছে, বুঝলি?
তো ওকে কীভাবে ঠান্ডা করতে হয় না তোদের মতো মহিলাকে, সেই সব ডান্ডা আমাদের কাছে আছে রেডি। ঠান্ডা করবো, আস্তে আস্তে করবো। দুর্বার নিয়ে খুব বলিস না। দুর্বারের মহিলাদের জন্য কোনো আইন নেই, কারণ নেই, বিচার নেই, পুলিশ নেই, প্রশাসন নেই, কিছু নেই। তোর মতন ঠকাচ্ছে নাকি দুর্বার বসে বসে এখানে? দুর্বারের কাট করলে সে হয়ে যায় প্রস্টিটিউ, সে প্রস্টিটিউ হয়ে যায় দুর্বারের কাট করলে? হ্যাঁ, দুর্বারের কাট আছে মানে তার সে খুব আইনত অপরাধ হয়ে গেল তার। দুর্বারের কার্ড আছে, দুর্বার দেখাচ্ছিস, দুর্বারের কার্ড দেখাবি? আয় দুর্বারের কার্ড দেখাতে, আয় না। তোর মতন চিটিংবাজির ব্যবসা খুলে তারা বসে নেই, তারা দুর্বারে না কোটি কোটি টাকা তারা আমেরিকা থেকে ডোনেশন পায় রে। আমেরিকা তাদেরকে টাকা দেয় দুর্বারের সেবা করার জন্য, বুঝেছিস? তোর মতন ফ্রডগিরি করতে হয় না। একটা মহিলা প্রবলেম পড়লে না 100টা দুর্বারের মহিলা যেটি আসবে তার সঙ্গে, যে সে আমাদেরই মতন দুর্বারের মহিলা, তার প্রবলেম হয়েছে মানে আমাদের প্রবলেম। তোর মতন নাকি? যা না দুর্বারে, যা, আমার কার্ডটা নিয়ে যা, দুর্বারে যা, কি প্রমাণ করে আনবি নিয়ে আয়, যা। বলেছিলি না মোড় ঘুরবে, মোড় ঘুরবে, মোড় ঘুরবে, কি মোড় ঘুরবে, কি মোড় ঘোরালি? 1 বছর তো সময় দিলাম, এখনও কিছু মোড় ঘুরিয়ে আনতে পারলি না, এখনও কিছু এভিডেন্স জোগাড় করতে পারলি না রূপামণ্ডলের এতে? আর রূপামণ্ডল তো সৎ আছে, সৎ সৎ সৎ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে। যা না দুবারে কাট নিয়ে যা, যা এভিডেন্স জোগাড় করে নিয়ে আয় রূপামণ্ডলের নামে, রূপামণ্ডলের ক্যারেক্টার, রূপামণ্ডল কি করেছে, কি করেনি, কি কোথায় ছিল, কি কোথায় ছিল না, কি কটা বিয়ে করেছে, কটা ডিভোর্স করেছে। যা, 1 বছর ধরে একটা এভিডেন্স জোগাড় করতে পারছিস না? 1 বছরে তো আমি তোর সম্বন্ধে কত এভিডেন্স জোগাড় করে নিলাম। তুই ফ্রড, তুই চিটিংবাজ, তোর কোতোয়ালি থানায় কটা অভিযোগ, তুই কত কত লোকের আত্মসাৎ করেছিস, কত লোকের কি করেছিস, এটা সেটা হ্যানা তেনা। তোর এলাকায় গিয়ে তোর খবর নিলাম, তোর পিএসসি গিয়ে তোর খবর নিলাম, তোর ওখানে কি মান সম্মান, তোকে লোকে কি বলে, তোকে লোকে ভালো বলে কি মন্দ বলে, কি তোকে গালাগাল দেয়, কি তোকে ভগবান বলে। হ্যাঁ, তো সেটা তো আমি তো এভিডেন্স জোগাড় করে নিয়ে এসে তো লাইভ করছি। মানুষ তো সমাজসেবিকার কাছে কি আশা করে? সমাজ সেবিকার কাছে কি আশা করে? যে সে সমাজের সেবা করুক, লোকের পাশে এসে দাঁড়াক, লোকের সমস্যার সমাধান করুক, খুব মানে প্লাইটভাবে সমস্যার সমাধান করুক, তার সমস্যাটা শুনুক, সেটা সমস্যাটা সমাধান করুক ভালোভাবে, গিয়ে লোকের পাশে গিয়ে দাঁড়াক, লোকের কাজ করুক। এটাই তো সমাজসেবিকার কাছে লোকে আশা করে। সমাজসেবিকার কাছে লোকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 65,000 টাকা দিয়ে ঠকতে যাচ্ছে সমাজসেবিকার কাছে? হ্যাঁ, এই হচ্ছে তোর সমাজসেবিকার কাজ? ওই ম্যাডামের কাছে গেছিলি জয় মা দুর্গার, সেখানে কি বললো? আমরা তো সবাই শুনলাম, মানুষের পাশে আসুক, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করুক, সততার সঙ্গে কাজ করুক, হ্যাঁ, মানুষের সমস্যার সমাধান করুক। এটাই তো মেন পুজো। এটা করলেই ভগবানের কাছে প্রার্থনা হয়ে যায়, এটা করলেই সব কিছু হয়ে যায়, তাকে আলাদা করে আর পুজো করতে লাগে না। বললেন তো, ওই ম্যাডামের সঙ্গে আমরাও একমত, ওই ম্যাডাম যা সাজেশান দিল ওই ডলিকে, ওই বুড়িটাকে নিয়ে ঘুরছিস, সিনিয়র সিটিজেন, কখন কি হয়ে যায়, নিজের স্বার্থের জন্য বুড়িটাকে নিয়ে ঘুরছিস তুই। আরে বুড়িটাকে বাড়িতে বসে থাকতে বল। তোর যদি কিছু যদি হেল্প করার থাকে, তুই ওকে সঙ্গে না ঘুরিয়ে তুই বাড়িতে ওকে কিছু হেল্প কর টাকা পয়সা দিয়ে, যে দিদি তোমাকে কাজে আসতে হবে না, তুমি বাড়িতে থাকো। হ্যাঁ, তুমি অফিসে আসলে, আমার দোকানে আসলে আসবে, আমার সঙ্গে সঙ্গে তোমাকে টোটো কোম্পানি করতে হবে না। তুমি সিনিয়র সিটিজেন একটা মানুষ, মানে যেটুকু সম্ভব সেটুকু আমি তোমায় হেল্প করবো, তুমি যেও না, কখন কি তোমার হয়ে যাবে। সেই বুড়িটাকে নিয়ে কোথায় হেলাবটতলা, কোথায় বীরভূম, কোথায় কোথায় ও হানা টানা অমুক তমুক করে বেড়াচ্ছিস। দোকান ঘরটা খোলার জন্যে আন্তরা মন্তরা, জাদু টোনা, এত কিছু করতে লাগে। সততার সঙ্গে এগুলোই তো তোর দোকান, কারোর ক্ষমতা আছে যে তোর দোকান বন্ধ করবে? তুই যদি সৎভাবে কাজ করিস, লোকের যদি সমস্যার সমাধান করিস, তুই যদি লোকের পাশে এসে দাঁড়াস, হ্যাঁ, নিরপেক্ষতার সঙ্গে যদি তুই লোকের বিচার করিস, হ্যাঁ, 2 পক্ষকে বসিয়ে দিস, দুজনকে যদি সমাধান করে দিস, তোকে পুজো করতে লাগে? তোকে অন্তর্মন্ত্র জাদুটোনা করতে লাগে? তোকে তাবিজ কবচ পড়তে লাগে?
এমনি ভগবানের বেশি, ভগবানের আশীর্বাদ এমনিই তোর মাথায় তখন আসবে। আরে আমাদের মতো মহিলারা তোর পাশে গিয়ে দাঁড়াবে যে ম্যাডাম আমরা আছি, আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমরা নিঃস্বার্থে কাজ করতে চাই আপনার সাথে, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না, আমরা সৎ লোকের পাশে থাকতে চাই। তোকে তখন ডেকে ডেকে জোগাড় করতে হবে না। কাজ করলে সমাজের বুকে যদি কাজ করার ইচ্ছে থাকে ভালোভাবে করে, আমরাও চাই যে তুই কাজ কর, কিন্তু ভালোভাবে কাজ কর। লোক ঠকিয়ে, লোকের টাকা আত্মসাৎ করে, তাকে ভয় দেখিয়ে, তাকে চোখ রাঙিয়ে, আরও 5টা মহিলা দিয়ে তাকে ধমকিয়ে তার টাকা ফ্রড করা যাবে না। এটা আমরা কোনো মতেই মানব না। যে কোনো ভিকটিম যদি এরকম প্রতারণা হয় আর আমাদের কাছে যদি আসে, তার পাশে গিয়ে আমরা দাঁড়াবো, তাকে গিয়ে পুলিশ স্টেশনে এফআইআর করাবো, তারপরে তাকে প্রসেসগুলো বলে দেবো কীভাবে কী করতে হয় না করতে হয়। আর যেখানেই তুই দোকান ঘর খুলবি সেখানেই তোর ঝাঁপ ফেলবো, অন ক্যামেরাই এটা বলে দিলাম। যেখানেই তুই দোকান ঘর ভাড়া নিবি, আমরাও তাকে আছি, আমরাও সবসময় এতে আছি, দেখছি তুই কী করছিস না, কোথায় যাচ্ছিস না। আমার একটা 2.5 বছরের নাতনি, তাকে পর্যন্ত তুই বলতে ছাড়লি না। কি মহিলা তুই, আবার বাচ্চাদের নিয়ে তুই আবার কথা বলিস, বাচ্চাদের তুই কথা ভাবিস, তোর মুখে বাঁধলো না যে আমার একটা 2.5-3 বছরের নাতনিকে নিয়ে তুই কথা বলছিস? আজকে যদি তোর ছেলের তুলে কথা বলে তোর খুব গায়ে লাগে, তোকে গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা বললে তোর খুব লাগে। ওই গাড়িতে ঘুরছিস না, এই 3 সন্ধ্যেবেলা বললাম গাড়ির তলাতেই তুই যাবি, তোর চিড়ে চ্যাপটা হয়ে যাবি। বেলচা দিয়ে না তোর লাশ, না এরকম বেলচা দিয়ে যেরকম লোক ময়লা তোলে ওরকম তোর লাশটাকে তুলতে হবে, চ্যাপটা হয়ে যাবি গাড়ির তলায়। এত লোকের অভিশাপ কুড়াস না, এত লোকের হাই নিস না, জানিস তো? একটা মহিলা, তুই না একটা মহিলা সদ্য তার স্বামীকে হারিয়েছিল, তাকেও তুই মানে ক্রিটিসাইজ করতে ছাড়লি না। হ্যাঁ, তার সম্বন্ধেও তুই উল্টো পাল্টা বলতে শুরু করে দিলি যে সদ্য তার নিজের মনের মানুষটাকে সে হারালো, সদ্য তাকেও তুই যা নয় তাই বললি। সেই ভদ্রমহিলা তো তোর নামে কোনোদিন কিছু তুলে ধরে না, কোনোদিন তো তোর নামে কিছু বলে না, তোর ছেলেদের নামে বলে না, তোর ওই ভেরুয়া বরটার নামে বলে না যে তোকে এগিয়ে দিয়ে পিছনে থেকে ব্যবসা করছে, তোর পয়সা বসে বসে খাচ্ছে। লোক ঠকিয়ে পয়সা রোজগার করে ছেলেকে ভালো স্কুলে পড়াবি, আরে গভর্নমেন্ট স্কুলে পড়া, সেটাই তোর ছেলে দেখবি ভালো মার্কস নিয়ে বেরিয়ে আসবে, ভালো শিক্ষা অর্জন করবে, মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে আসবে, লোকের পাশে এসে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবে, 10 জনের মধ্যে 1 জন হবে। লোক ঠকিয়ে পয়সা রোজগার করে ভালো স্কুলে পড়িয়ে কি তোর ছেলে কি একবারে কি মহান কিছু, একবারে কি মন্ত্রী হয়ে যাবে নাকি? লোক ঠকিয়ে পয়সা রোজগার করে আজকে প্রধানমন্ত্রী যে মানে নরেন্দ্র মোদী, হ্যাঁ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, হ্যাঁ সে চা বিক্রি করতো, সে আজকে প্রধানমন্ত্রী হয়ে গেল কেন? তার মা বাবার কিছু সৎ কাজকর্ম ছিল, তার মা লোকের বাড়ি কাজ করতো, তোর মতন 420 করলে সে আজকে আর প্রধানমন্ত্রী হতো না। মা বাবার ভালো কিছু কর্মতে সন্তানদের ভালো হয়, আর মা বাবার কিছু খারাপ কর্মতে সন্তানদের ওপর দিয়ে সেই খারাপটাই হয়, বুঝলি? আজকে নরেন্দ্র মোদীর মা লোকের বাড়িতে কাজ করতো, নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছে যে আমার মা লোকের বাড়ি বাসন মাজতো, তার বাবা চা বিক্রি করতো, সেই দোকানটা সে চালাতো, সে আজকে দেশের প্রধানমন্ত্রী। তাহলে নিশ্চয়ই মা বাবার কিছু ভালো কর্ম ছিল যেটা ছেলে পেল, আর তোর যেটা ভালো কর্ম যদি হতো তাহলে তোর ছেলে পেত, তোর যেটা খারাপ কর্ম সেটা তোর ছেলে পাবে। তো ছেলে আর কি মানুষের মতো মানুষ হবে? একটা গণ্ডমূর্খ জানোয়ার তৈরি হবে। কোনো উকিল ব্যারিস্টার হবে না, ম্যাজিস্ট্রেট মন্ত্রী হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, গণ্ডমূর্খ ওই ফ্রডই হবে। তোর কাজটাই তোর ছেলে তখন নেবে।
তাহলে তুই কেমন কাজ করিস যে তোর কাজের জন্য তোর ছেলেকে শুনতে হয় এইসব কথা? হ্যাঁ, অন ক্যামেরাতে বলছি, তোর স্বামীকে শুনতে হয়। তোর বাপ মায়ের কী শিক্ষা? তোকে ছোটোবেলাতেই না গলা টিপে মেরে দেওয়া উচিত ছিল, তাহলে তাদের মুখটা আজকে বাঁচত। তাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তো শ্বশুর শাশুড়ির মান সম্মান গিয়ে কোথায় দাঁড়াচ্ছে যে এরকম মহিলা, একটা হস্তিনী এরকম মহিলা, হ্যাঁ, ক্যারেক্টারলেস মহিলা, তার ঘরের বউ, তার বাড়ি ফেরার কোনো ঠিক নেই, যেখানেই রাত সেখানেই কাজ, সারা রাত লোকের পয়সা 420 করছে, সারা রাত্রি লং ড্রাইভ করছে, মাল খাচ্ছে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। তো নির্দিষ্ট কোনো কি তোর কিছু আছে অস্তিত্ব? আবার বড় বড় কথা বলছিস। অত কাউকে জানার দরকার নেই, নিজেকে একটু ভালো করে চিনে যা, নিজেকে একটু ভালো করে জেনে যা, অনেক সমস্যার থেকে তুই বেঁচে যাবি, বুঝলি? অত লোককে না, লোকের চরকায় অত তেল দিস না, নিজের চরকায় একটু তেল দে, তাহলে দেখবি চরকাটা ভালো ঘুরবে। লোকের চরকায় তেল দেওয়ার অত কারোর সময় নেই, তুই দিচ্ছিস কেন? আমার মেয়েকে বলেছিলি না কালপিট, আমার মেয়ে কালপিট, ওই তো পারমিতা, হ্যাঁ, ভাড়া বাড়ি একবার এখানে চেঞ্জ করেছে। তোর সঙ্গে যে কটা মহিলা থাকে সে কটা মহিলার না ঘর আছে, না বাড়ি আছে, না চালা আছে, না উঠাই গিরা মহিলা, সব ভাড়া বাড়িতে থাকে। তারা ভিকটিম হয়ে তোর কাছে যায়, গিয়ে তুই বলিস আমার সঙ্গে কাজ করবে, আমার সঙ্গে কাজ করবে, ওই 500 টাকার জন্য তোর পদে পদে ঘুরতে থাকে সবাই, তোর সঙ্গে কাজে নেমে যায়। ফ্রড লোক, চিটিংবাজি লোকের সঙ্গে 500 টাকার জন্য। আমাকে তো 5000 টাকা দিলেও তোর পাশে গিয়ে দাঁড়াবো না, তোর সঙ্গে কাজে যাবো না। বাবা, তোর সঙ্গে কাজে গিয়ে কি লোকের লাজ্জু তো খাবো? এই ফ্রড লোকের সঙ্গে চিটিংবাজের বদনাম নেব? হ্যাঁ, 5000 টাকার জন্যে? তাহলে এরকম 5000 50,000 কত আমরা লুটিয়ে দিই, বুঝেছিস? হ্যাঁ, ওই দুটো বাচ্চা ছেড়ে ঢ্যাং 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 করে ঘুরছে। যা, ওর সংসারটা গিয়ে ও যা শর্ট আউট করায়, যা যা, স্বামীর সঙ্গে সংসারটা, তুই নাকি সংসার জোড়া লাগানোর নাকি স্পার্ট, ডক্টরেট বাবলি মুখার্জি, সংসার জোড়া লাগাবার ডক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছিস তুই। যারা তোকে অ্যাওয়ার্ডটা দিয়েছে তারা তো তোর সম্বন্ধে জানে না, নাহলে ফাটা চটির মালা তোর গলায় দিত, ফাটা প্লাস্টিকের চটি আর হাওয়াই চটির মালা তোকে দিত, বুঝতে পারলি? আর ডক্টরের তোকে অ্যাওয়ার্ডটা হাতে তুলে দিত না, তার সংসারটা জোড়া লাগিয়ে দিয়ে আই। আবার পারমিতার আবার বড় বড় কথা, শালা একই জামা কাপড় পরে ডেলি আসছিস, একই ঢোল একই কাঁসর, হ্যাঁ, একই জামা ধুচ্ছিস আর কাচ্ছিস, দুটো তিনটে জামা ছাড়া তো তোর কাছে আর কোনো জামা নেই মনে হয়। সব জায়গায়, যত জায়গায় ক্যামেরা ধরে যাচ্ছিস, ওই একই ঢোল একই করতাল, একই ঢোল একই কাঁসি একই করতাল তোর। যা বাবলি মুখার্জিকে বল, অত হাইলাইটার লাগাচ্ছি, অত মেকআপ লাগাচ্ছে, বল যে তোমার সঙ্গে কাজে যাচ্ছি, আমাদেরকে 10টা পোশাক আশাক কিনে দাও, যে আমরাও তোমার সঙ্গে কাজে যাবো, করে প্রাউড ফিল করব। নেই, দিচ্ছে না, তাই বেকার বেকার কেন কাজ করছিস চিটিংবাজদের সঙ্গে? যা না, ছেলে মেয়েগুলোকে সময় দে না, ছেলে মেয়েগুলোকে মানুষ কর, যা, তাতে ছেলে মেয়েদের কাছে অনেক ভালো থাকবি। ছেলে মেয়েগুলোকে ছেড়ে যে এই চিটিংবাজটার সঙ্গে ঘুরছিস, কি পাচ্ছিস? 500 টাকায় না সংসার চলে, না 500 টাকায় একটা ভালো জামা আসে, না 500 টাকায় একটা ভালো চুড়িদার আসে, 500 টাকায় একটা ভালো নাইট স্যুটও আসে না। এই তো জুডিও থেকে এই নাইট স্যুটটা পরে আছি, 500 টাকায় দাম, এটা 800 টাকা দাম, জুডিও থেকে পরে আছি নাইট স্যুটটার, ড্রেসটার দাম 500 টাকা দিয়ে কি পাবি এগুলো ঘরে পরা? তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইবার করবেন, আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এইসব কথাগুলো অনেক লোকের কাছে পৌঁছায়, যাতে আরও অনেক লোক এই প্রতারণার ফাঁদ থেকে যাতে পা দেওয়ার থেকে সাবধান থাকে, এই গুয়ে পটিতে যাতে পা না দেয়, এই 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 মহিলাটার কাছে এসে যেন তাদের কষ্টের পয়সা যাতে আত্মসাৎ না হয়, তাদের কষ্টের পয়সা যাতে ফ্রড না হয়। হ্যাঁ, এর কাছে গেলে টাকাও যাবে আপনাদের, আপনাদের মান সম্মানও যাবে। হ্যাঁ, আপনাদের টাকা আর আপনারা এর থেকে বার করতে পারবেন না।
পায়ের চটি ছিঁড়ে যাবে। আপনারা কত দূর থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে আসবেন, আপনারা এসে একে খুঁজে পাবেন? এর নির্দিষ্ট কোনো জায়গা আছে? এর নির্দিষ্ট কোনো মানে বাড়ির তলায় কি নিজে অফিস খুলে বসে আছে? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, কাকে ধরবেন আপনারা? গিয়েও তো একটা দোকান ঘর, যেটা আমরা বন্ধ করে দিয়ে এসেছি। এখন পুলিশ বলছে দোকান ঘর বন্ধ, দোকান ঘরে বসছে না। তাহলে আমরা কোথায় ওকে করব? তাও পুলিশ প্রশাসনকে আমরা বলছি ওর বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে, ওর নিজের বাপের বাড়িতে, ও যেখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে সেখানে গিয়ে দেখেন, গরিব মানুষের টাকাগুলো একটু দেওয়ার ব্যবস্থা করেন। তো সেটাই আপনাদেরকে বলছি, আপনারা টাকা দেওয়ার আগে 10 বার ভাববেন। আর সমাজসেবিকা এত টাকা নেয় না, আর এত টাকা যদি সমাজসেবিকা নেয় তাহলে সমাজ আর কি সেবাটা পেল? সমাজসেবিকা মানে সমাজের যে সেবা করছে, সমাজ আর সেবাটা পেল না। টাকাটা দিল, টাকাও গেল, তার মান সম্মানও গেল, সব কিছুই তার গেল। কি গেনার কে হলো? মধ্যেখান দিয়ে এই গেনার হলো, এ টাকা আপনাদের আত্মসাৎ করলো, এর আলমারি ভর্তি হলো, আপনাদেরকে লোক সমাজে ভিডিও ক্যামেরা করলো, আপনাদেরকে দোষারোপ করলো, আপনাদেরকে ছোট করলো। হ্যাঁ, এ নিজে সেখানে ভাইরাল হলো, করে এর ব্যবসাটা আরও রমরমা এ চালাতে পারবে। যে বাবলি মুখার্জি এটা করছে ওটা করছে, এই তো এই লোকটাকে দোষী সাব্যস্ত করে দিল, এই লোকটা দোষ সমস্ত তুলে ধরলো। আরে আপনি দোষ করেছেন কি করেননি সেটা ও ডিসাইড করার কে? ওর কাছে তো আপনারা টাকা দিয়ে গেছেন, সব সমস্যা আপনারা বলেই গেছেন। তাহলে তখন ওর মনে হয়নি যে আপনি দোষী? স্পটে গিয়ে মনে হলো আপনি দোষী? তার মানে এই মহিলা ফ্রডটা ভালো বুঝে গেছে, ফ্রডিংটা ভালো বুঝে গেছে, চিটিংবাজিটা ভালো বুঝে গেছে। এর কোনো মান সম্মান নিয়ে 10 বার জেলে যাবে, 10 বার জেল থেকে বেরোবে, কোনো মান সম্মান নেই। দেখুন, যাবো একটা আলাদা ব্যাপার, আর গেলো মানে জেলে ঢুকলো, 15 দিন 1 মাস থাকলো, বেরিয়ে এলো, তার কাছে জল ভাত, তার কাছে কোনো বড় ব্যাপার না। আমাদের যে পূর্ণিমাদি, তার সম্বন্ধে খোঁজ নেবেন, তার পিএসে গিয়ে তার সম্বন্ধে খোঁজ নেবেন, গিয়ে তার পিএসে জিজ্ঞেস করবেন তার কটা এফআইআর আছে, সে কবার জেলে গেছে, সে কীভাবে মানুষের পাশে এসে পুলিশ প্রশাসনকে নিয়ে কাজ করে, আইনকে নিজের হাতে তুলে নেয় না। যেই কাজটা উনি নেয় সেটা সততার সঙ্গে করে দেওয়ার চেষ্টা করে, সেটা ওনার টেকনিক যে উনি কীভাবে করবেন। আপনারা যেহেতু টাকাটা দিচ্ছেন, হ্যাঁ টাকা কম বেশি সবাই নেয়, টাকা আপনারা দেবেন, আপনাদের কাজটা পেলেই হলো। আর কাজটা 100-এ 100 করে দেওয়ার উনি চেষ্টা করেন এবং করেছেন এবং করছেন। ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলে আজকে আমি ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন, এরকম এক বাবলি মুখার্জি, হাবলি মুখার্জির জন্যে অনেক সমাজসেবিকারা যারা সৎ কাজ করছে, ভালো কাজ করছে, তারা বদনাম হয়ে যাচ্ছে। তারা কোনো রকম সেই কাজটা করতে পারছে না, তাদেরকে লোক বিশ্বাস করছেন না। তো আপনারা যেখানেই যাবেন অন্তত লোকাল পিএসে গিয়ে তার সম্বন্ধে একবার খোঁজ নেবেন, যে আসলেই কি সে সমাজসেবিকা, সে সমাজের কোনো কাজ করে, কি তার কোনো রেপুটেশন খারাপ আছে, কি তার নামে এফআইআর আছে, কি সে জেল কাটা আসামি। একবার গিয়ে খোঁজ নিয়ে তারপরে তাকে কাজটা দেবে গিয়ে। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বাবলি মুখার্জি আর হাবলি মুখার্জির মতন এইসব মহিলাদের এদের একটা গ্যাং আছে, এদের গ্যাংটার থেকে সাবধান থাকবেন। আর যেরকম হবে আপনাদের সামনে আমি রূপা মণ্ডল তুলে ধরব। আর এই বলে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি।